প্রিয় বন্ধুরা, গত বছর আমি অনেক একঘেয়েমি অনুভব করছিলাম। একঘেয়েমি, মস্তিষ্ক এটি একেবারে অপছন্দ করে। আপনি জানেন কি 2014 সালে ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণায় দেখা যায় একঘেয়েমি মানুষের জীবনে এতটাই প্রভাব ফেলে অনেকে নিজেকে শখ দেয় শুধুমাত্র একঘেয়েমি দূর করার জন্য। গবেষণায় আরও প্রকাশ পেয়েছে একঘেয়েমি আমাদের মস্তিষ্ককে এতটাই অস্থির করে দিতে পারে আমরা অবাস্তব জিনিসও দেখতে শুরু করি। একঘেয়েমির এই প্রভাব আসলে একই সাথে বিস্ময়কর এবং ভীতিকর। আমরা একটি পর্ব শুরু করি একঘেয়েমি নিয়ে। কল্পনা করুন আপনি বিমানবন্দরে, চারিদিকে যাত্রীদের ব্যস্ততা, হারানো লাগেজের ভিড়, মুহুর্মুহু ঘোষণার অবিরাম আওয়াজ। কল্পনা করুন আপনি সেখানে আটকে আছেন দীর্ঘ 18 বছর। 18 বছর ধরে আপনার সঙ্গী ঠান্ডা কফি, বাসি নোনতা বিস্কুট আর জেট ইঞ্জিনের তীব্র তীক্ষ্ণ শব্দ। সফট হচ্ছেন? এটাই ছিল মেহরান কারিমি নাসিরের জীবনের বাস্তবতা। একজন মানুষ যিনি চার্লস দে গল বিমানবন্দরে আটকা পড়েছিলেন দীর্ঘ 18 বছর। মেহরান ছিলেন একজন ইরানি শরণার্থী। ইরানি বিপ্লব চলাকালীন তিনি দেশ ছেড়ে যুক্তরাজ্যে আশ্রয়ের সন্ধানে পালিয়েছিলেন, কিন্তু পথিমধ্যে তার কাগজপত্র হারিয়ে যায় এবং তিনি ফ্রান্সের গল বিমানবন্দরে আটকা পড়েন। পরবর্তীতে এই ঘটনার প্রেক্ষিতে রচিত হয় টম হ্যাঙ্ক অভিনীত হলিউড মুভি দ্য টার্মিনাল। আইরিশ নাট্যকার স্যামুয়েল বেকেট রচিত একটি নাটক আছে এন্ড গেম, যেখানে একঘেয়ে জীবনের চরম অসঙ্গত দিকগুলো তুলে ধরা হয়। নাটকে হ্যাম অন্ধ, পক্ষাঘাতগ্রস্ত বৃদ্ধ ব্যক্তি, আর ক্লোব দিনরাত খেটে যাওয়া হ্যামের ভৃত্য। তারা অপেক্ষা করে একটি সমাপ্তির, যা তাদের জীবনে কখনোই আসে না। আজকে আমরা বন্দি জীবনের কিছু গল্প দেখব, তারপর সত্যিকারের বন্দিদশার বিষয়ে আলোচনা করব। এসব কিছুর মাধ্যমে আমরা একঘেয়েমির গভীর দিকটি বুঝতে পারব। প্রিয় বন্ধুগণ, কারাগার এমন একটি জায়গা যেখানে বিভিন্ন ধরনের মানুষ বাস করে। কেউ এসেছে হত্যার অপরাধে, কেউ এসেছে চুরির অপরাধে, কেউ এসেছে ভুলবশত বা অন্যায়ভাবে। এসব গল্প আমাকে খুব এক্সাইটেড করে। তবে কারাগারে থাকা অবস্থায় একাকী কারাবাসের গল্পের অভাব। একক কারাগার সবচেয়ে কষ্টকর এবং একঘেয়ে। তাহলে আসুন দেখি কারা দীর্ঘ সময় ধরে একক কারাবাসে ছিলেন। যেমন ফরাসি ব্লস মনিয়ে, যিনি একজন গরিব আইনজীবীকে বিয়ে করতে চেয়েছিলেন, কিন্তু তার মা তাকে একটি ঘরে আটকে রাখেন দীর্ঘ 25 বছর। আল্লাহ মাফ করুন, এমন নিষ্ঠুরতা! 25 বছর এক ঘরে, কল্পনা করুন। তবে কিছু লোক আছেন যারা এর চেয়েও দীর্ঘ সময় ধরে একক কারাবাসে ছিলেন। উদাহরণস্বরূপ আমেরিকান সিরিয়াল কিলার থমাস এডওয়ার্ড সিলভারস্টেইন, যিনি কারাগারের মধ্যেও সহিংসতা চালিয়ে যান, ফলে তাকে একক সেলে রাখা হয় 36 বছর। সেখানে তিনি কোনো মানুষের মুখও দেখেননি। 36 বছর একক কারাবাসের চেয়ে কঠিন কিছু আমি কল্পনা করতে পারি না। তবে এখানেই শেষ নয়, বলছিলাম কারাগারের কথা। একটি ঘর এবং নীরবতা। এবার ভাবি আরও কঠিন একটি কারাগারের কথা, যেখানে নড়াচড়া করা যায় না। সেই কারাগারটি হলো শরীরের কারাগার। হ্যাঁ প্রিয় বন্ধু, মাঝে মাঝে মানুষের শরীরই তার জন্য একটি কারাগার হয়ে ওঠে। উদাহরণস্বরূপ স্টিফেন হকিং, যিনি একটি গুরুতর স্নায়বিক রোগে আক্রান্ত ছিলেন। তার শরীর অচল হয়ে পড়েছিল এবং তিনি তার জীবনের অধিকাংশ সময় একটি চেয়ারে কাটিয়েছেন। তবে বন্ধুরা, রোগ নিয়ে বেশি আলোচনা না করি। এটি একটি সেন্সিটিভ বিষয় এবং অনেকের জন্য এটি অস্বস্তিকর হতে পারে। তবে একটি বিরল অবস্থা সম্পর্কে শেয়ার না করলেই নয়। এটি হলো কনজেনিটাল ইনসেনসিটিভিটি টু পেইন, জন্মগত ব্যথা অনুভবের অক্ষমতা। এ রোগে আক্রান্ত ব্যক্তিরা ব্যথা অনুভব করতে পারেন না, ফলে তারা জানতেও পারেন না তাদের শরীরে কোনো সমস্যা আছে। ব্যথা হলো শরীরের বিপদ সংকেত। এই রোগে আক্রান্ত ব্যক্তিরা ব্যথা অনুভব করেন না বলে তারা বিপদ বুঝতে পারেন না। এ ধরনের রোগীরা তাদের নিজের চামড়া কেটে ফেলে, ঠোঁট কামড়ে রক্তাক্ত করে, এমনকি আঙুল কামড়ে ফেলে দেয়। ব্যথা এমন একটি বিষয় যা আমাদের শিখিয়ে দেয় আমাদের শরীরের কোথাও সমস্যা আছে। কিন্তু যারা ব্যথা অনুভব করতে পারেন না, তাদের জন্য এটি একটি মারাত্মক সমস্যা। ব্যথার আর একটি রহস্যময় দিক হলো ফ্যান্টম পেইন। যারা হাত বা পা হারিয়েছেন, তারা সেই হারানো অঙ্গের ব্যথা অনুভব করেন। এটি কল্পনা করে কঠিন যে একটি অঙ্গ হারিয়ে যাওয়ার পরেও মানুষ কিভাবে সেই অঙ্গে ব্যথা অনুভব করে। এটি স্নায়ুতন্ত্রের একটি অদ্ভুত বৈশিষ্ট্য। আমাদের মস্তিষ্ক যেন ভুলে যেতে চায় না কিছু হারিয়ে গেছে। ডক্টর প্যাট্রিক হোল তার বই পেইন অ্যান্ড মেমোরি লিখেছেন,
মনে হয় শরীর হারানো অংশের জন্য শোক করছে। ফ্যান্টম পেইনের মাধ্যমে বোঝা যায় আমাদের অনুভূতিগুলো শুধুমাত্র শারীরিক নয়, বরং তা আমাদের স্মৃতি এবং অভিজ্ঞতার গভীরে লুকায়িত। এখন চিন্তা করুন, যখন আমাদের স্নায়ুগুলো সঠিকভাবে কাজ করে না তখন কি ঘটে? কখনো কখনো স্নায়ুগুলো পুরোপুরি ধ্বংস হয়ে যায়, কিন্তু ব্যথার অনুভূতি কমে না, বরং হয় এর উল্টো। মস্তিষ্ক আরও বেশি বেশি সংকেত পাঠিয়ে এটি ব্যথার অনুভূতিকে বাড়িয়ে দেয়। একটি উদাহরণ হিসেবে বলা যায়, যখন ত্বক পুড়ে যায় এবং স্নায়ুগুলো ক্ষতিগ্রস্ত হয়, তখন তারা কিছু ক্ষেত্রে সংকেত পাঠানো বন্ধ করে না, বরং ভুল সংকেত পাঠিয়ে আরও ব্যথা সৃষ্টি করতে পারে। এটি আমাদের মনে করিয়ে দেয় ব্যথা আমাদের মানসিক অবস্থার উপর নির্ভরশীল। ডাক্তার প্যাট্রিক হোল এই বিষয়টি তার বইতে ব্যাখ্যা করেছেন। যে কোনো অঙ্গ যখন ক্ষতিগ্রস্ত হয় তখন তা কাজ করা বন্ধ করে দেয়, তবে স্নায়ু ঠিক এর বিপরীত আচরণ করে। এটি নষ্ট হলেও কাজ করে যেতে থাকে। বইটিতে আরও উল্লেখ করা হয়েছে যে আপনি যখন আপনার পায়ের ছোট আঙুল টেবিলের কোণায় মেরে ব্যথা করে ফেলেন, তখন যে ব্যথা অনুভব করেন তা আসলে আপনার আঙুল থেকে আসে না, বরং মস্তিষ্কই আপনাকে সেই ব্যথার অনুভূতি দেয়। এডওয়ার্ড গিবসন, যিনি কংজেনিটাল ইনসেনসিটিভিটি টু পেইন রোগে আক্রান্ত, যার কথা কিছুক্ষণ আগেই বলছিলাম, তার ক্ষেত্রে মানুষ তাকে সুই দিয়ে ফুটো করত, অঙ্গ কেটে ফেলত, অথচ তিনি কিছুই অনুভব করতেন না, কারণ সমস্যা তার অঙ্গে নয়, বরং মস্তিষ্কে। মস্তিষ্কের ব্যাপারে একটি মজার তথ্য বলি। মস্তিষ্ক নিজে কোনো ব্যথা অনুভব করে না, কারণ মস্তিষ্কের নিজের কোনো ব্যথা অনুভব করার রিসেপ্টরই নেই। তাহলে মাথা ব্যথা কি? মাথা ব্যথা আসলে মস্তিষ্কের ভিতরের কোনো ব্যথা নয়। মস্তিষ্ক এমন একটি অঙ্গ যা নিজে ব্যথা অনুভব করতে পারে না, কিন্তু অন্য অঙ্গগুলোতে ব্যথার অনুভূতি তৈরি করতে পারে। মস্তিষ্ক আসলে একটি অন্ধ অঙ্গ। এটি নিজে কখনো পৃথিবী দেখেনি, কখনো শুনেনি, কখনো কোনো গন্ধ পায়নি, কখনো কোনো স্বাদ আস্বাদন করেনি। তবুও এটি আপনাকে সব কিছু অনুভব করাতে সক্ষম। এটি এমন একটি অঙ্গ যা বাইরের পৃথিবীর সমস্ত তথ্যকে রূপান্তরিত করে অর্থপূর্ণ করে তোলে। মস্তিষ্কের এই বন্দিত্ব একদিকে আমাদের সীমাবদ্ধ করে, আবার অন্যদিকে আমাদের কল্পনার শক্তি দিয়ে মুক্তির পথ দেখায়। এই জেলখানার মধ্যে থেকেই মস্তিষ্ক অনুভূতি, স্মৃতি এবং কল্পনার মাধ্যমে আমাদের জীবনকে রঙিন করে তোলে। কিন্তু যখন জীবন একঘেয়ে আর নিস্তেজ হয়ে যায়, তখন কি হয়? আপনি আগ্রহ হারাতে শুরু করেন, আনন্দ অনুভব করা বন্ধ হয়ে যায়, আপনার অনুভূতিগুলো যেন মরে যায়। তবে সহজ এবং পরীক্ষিত কিছু বিষয় আছে যার কারণে আপনিও হতে পারেন অচিন্তনীয় সৃষ্টিশীল একজন মানুষ। সেই বিষয়টি বুঝতে হলে বুঝতে হবে একঘেয়েমিকে। এখন কথা হলো, যেসব অনুভূতি আমাদের জীবনে এসে বিশাল এক ধাক্কা মেরে যায়, যেমন হার্টব্রেক, শারীরিক যন্ত্রণা, বা বউয়ের রান্না খেয়ে মুখ ফসকে ছি বেরিয়ে আসা, একঘেয়েমি সেরকম কিছু নয়। এটি এমন এক অনুভূতি যখন আপনি বাইরের দুনিয়া এবং আপনার চিন্তা ভাবনায় আগ্রহহীন হয়ে পড়েন এবং কোনো কিছুতেই আপনার আকর্ষণ থাকে না। ডক্টর লারসন, যিনি বার্গেন বিশ্ববিদ্যালয়ের দর্শনের অধ্যাপক, বলেছেন, একঘেয়েমি হলো জীবনের মিনিং এর অভাব। আমরা জীবনের মিনিং খুঁজে পাই না বলেই একঘেয়েমি আমাদের মধ্যে বাসা বাঁধে। এটি এমন একটি অবস্থা যেখানে কোনো কাজই যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে হয় না। আর্থার শোপেনহাওয়ার বলেছেন, যদি জীবনের কোনো ইতিবাচক মূল্য ও বাস্তব অর্থ থাকতো, তাহলে একঘেয়েমির মতো কিছু থাকতো না। নিছক অস্তিত্ব আমাদের পূর্ণতা ও সন্তুষ্টি দিত। তাহলে ব্যাপারটা কি হলো? একঘেয়েমি তো আছে, তাহলে কি আমাদের জীবনে কোনো সমস্যা আছে, নাকি আমাদের মধ্যেই অসাধারণ কিছু লুকিয়ে আছে? একঘেয়েমি আসলে আপনার মস্তিষ্কের একটি বার্তা, আমি আরো কিছু চাই। এটা শুধু বিরক্তির অনুভূতি নয়, বরং এটি জানান দিচ্ছে আপনার মস্তিষ্ক যেটা চাচ্ছে তা পাচ্ছে না। আমাদের মস্তিষ্ক সদা সর্বদা নতুন এবং রোমাঞ্চকর তথ্যের খোঁজে থাকে। যখন আমরা একঘেয়ে, পুনরাবৃত্তিমূলক বা অরুচিকর কিছু করছি, মস্তিষ্ক তখন নিজেকে পুরস্কৃত করা বন্ধ করে দেয়। ডোপামিন ক্ষরণ বন্ধ হয়ে যায়। ডোপামিন হলো এক ধরনের রাসায়নিক যৌগ যা আমাদের ভালো লাগার অনুভূতি এনে দেয়। ডোপামিনের অভাবে আমরা অস্থির ও অসন্তুষ্ট বোধ করি, যেন কিছু একটা আমাদের কাছে নেই আর আমরা নতুন কিছু পেতে চাচ্ছি। একঘেয়েমি আপাত দৃষ্টিতে নিরীহ মনে হতে পারে,
কিন্তু যদি একে দীর্ঘদিন উপেক্ষা করা হয় তাহলে এটা ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারে। অ্যানা গসলাইন তার গবেষণায় দেখিয়েছেন দীর্ঘমেয়াদী একঘেয়েমি ডিপ্রেশন, উদ্বেগ, মাদকাসক্তি, এমনকি অ্যাগ্রেসিভ বিহেভিয়ারের জন্য দায়ী। তরুণদের জন্য একঘেয়েমি একটা বড় বিপদ। ন্যাশনাল সেন্টার অন অ্যাডিকশন অ্যান্ড সাবস্টেন্স অ্যাবিউজের গবেষণায় দেখা গেছে একঘেয়েমি, চাপ আর অর্থের প্রাচুর্যতা, এই তিনটি হলো মাদকাসক্তির প্রধান কারণ। নিউ ইয়র্কের বেথ ইসরায়েল মেডিকেল সেন্টার একটি ভয়ঙ্কর তথ্য জানিয়েছে। গবেষণায় বলে একঘেয়েমি হলো সবচেয়ে বড় চিহ্ন যা বোঝায় একজন মাদকাসক্ত পুনরায় মাদকাসক্ত হয়ে পড়বে কি না। মাদকাসক্তি অনেকটাই মস্তিষ্কে উদ্দীপনা সরবরাহের সঙ্গে সম্পর্কিত। মস্তিষ্ক যখন অন্য কোনো কাজে প্রয়োজন মাফিক উদ্দীপনা পায় না তখন একঘেয়েমি আসতে শুরু করে, আর তখন পূর্ণ ক্ষতিকর অভ্যাসে ফিরে যাওয়ার প্রবণতা দেখা দেয়। মানুষের একঘেয়েমির প্রতি একটি গভীর অভ্যাসগত ভয় আছে, একে বলে থ্যাসোফোবিয়া। পিটার টুহি তার বই বোরডম এ লিভলি হিস্টোরিতে লেখেন যে আমাদের পূর্বপুরুষদের টিকে থাকার জন্য সবসময় ব্যস্ত থাকতে হতো। শিকার করা, খাদ্য সংগ্রহ এবং বেঁচে থাকার অনবরত লড়াই চলতো সে সময়। আধুনিক যুগে যেখানে টিকে থাকার জন্য সবসময় ব্যস্ত থাকা জরুরি নয়, তখনও প্রাচীন এই ভয় আমাদের মধ্যে রয়ে গেছে। যখন আমরা একঘেয়ে হয়ে যাই, আমাদের মস্তিষ্ক যেন বিপদে পড়ে, নিজেদের দুর্বল ভাবতে শুরু করি। কিন্তু কি ঘটবে যদি আমরা একঘেয়েমি কাটানোর জন্য আসক্তির পথে পা না বাড়াই? ফেসবুক, টুইটার, ইউটিউব, মেসেজিং ইত্যাদি টাইম কিলারগুলোর পেছনে নিজেকে ব্যস্ত না রেখে একঘেয়েমি উপভোগ করি। এটি বেরিয়ে এসেছে যে যখন আপনি একঘেয়ে হন তখন আপনার মস্তিষ্কে ডিফল্ট মোড নামক একটি নেটওয়ার্ক সক্রিয় হয়ে যায়। ধরুন আপনি কাপড় ভাঁজ করছেন, হাতগুলো অটোমেটিকভাবেই চলছে আর মস্তিষ্ক যেন অলস সময় পার করছে। কিন্তু সত্যি বলতে কি, আপনার মস্তিষ্ক কখনোই অলস সময় কাটায় না। যখন আপনি একেবারে একঘেয়ে অনুভব করেন তখনও আপনার মস্তিষ্কের কার্যকলাপ মাত্র 5% কমে যায়। মস্তিষ্ক তখন অন্য কাজে ব্যস্ত হয়ে পড়ে। আমরা তাকে ডে ড্রিম বলি। ডক্টর স্যান্ডি ম্যান, যিনি একঘেয়েমির উপর গবেষণায় অগ্রগামী একজন মানুষ, বলেন যে একঘেয়েমি মানে শুধু খালি দৃষ্টিতে তাকিয়ে থাকা নয়, বরং যখন আপনি ডে ড্রিম করেন তখন আপনি কনসাস মাইন্ড থেকে সাবকনসাস মাইন্ডের দিকে চলে যান এবং আপনার চিন্তাগুলোর মাঝে এমন সংযোগ তৈরি করেন যা আপনি আগে কখনো করবেন বলে ভাবেননি। এটি আসলে সত্যি অসাধারণ ব্যাপার। প্রশ্ন হলো, কেন এই দিবাস্বপ্ন এত গুরুত্বপূর্ণ? আপনি হয়তো ভাবতে পারেন মনকে এলোমেলো ঘোরাঘুরি করতে দেওয়া সময় নষ্টের মতো, কিন্তু ডিফল্ট মোড নেটওয়ার্ক আমাদের প্রতিদিনের জীবনে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এটি আমাদের জীবনে সমস্যা সমাধানের বিশেষ ক্ষমতা তৈরি করে। যখন আপনি কোনো চ্যালেঞ্জের মুখোমুখি হন তখন ডিফল্ট মোড নেটওয়ার্ক আপনাকে পূর্বের অভিজ্ঞতাগুলোকে বর্তমান পরিস্থিতির সঙ্গে যুক্ত করতে সাহায্য করে। এতে আপনি নতুন এবং সৃজনশীল সমাধান খুঁজে বের করতে পারেন। সামাজিক বন্ধন দৃঢ় করে, আমাদের অন্যদের বুঝতে ও তাদের অনুভূতিগুলোকে অনুভব করতে সাহায্য করে। ডিফল্ট মোড নেটওয়ার্ক শক্তিশালী সামাজিক বন্ধন তৈরি করে ও আন্তঃপারস্পরিক যোগাযোগ গড়ে তোলে। সৃজনশীলতা বৃদ্ধি করে, ডিফল্ট মোড নেটওয়ার্ক আমাদের কল্পনার উৎস, যা আমাদের নতুন নতুন আইডিয়া তৈরিতে সাহায্য করে। তাহলে পরের বার যখন একঘেয়েমি আপনাকে ঘিরে ধরবে তখন বিরক্ত হবেন না। আপনার মস্তিষ্ক কি বলছে সেটা শুনুন। এটা হতে পারে সেই সময় যেখানে আপনাকে আপনার সম্পর্কে দুর্দান্ত কিছু আত্মোপলব্ধির দিকে নিয়ে যাবে, হয়তো দুর্দান্ত কিছু আইডিয়াও এনে দেবে। সবশেষে দেখতে থাকুন, শুনতে থাকুন, যুক্ত থাকুন আমার সঙ্গে। স্টে সেফ, স্টে হ্যাপি।